কে করেছে এটা? কৃতিকের আওয়াজ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সায়র জবাব দিল, জানি না, হঠাৎ কারো গুনগানের আওয়াজ পেয়ে ছুটে এলাম আর এসে দেখলাম অরুকে। কৃতিক অরুকে নিয়ে ওই রুম ত্যাগ করতে করতে রুষ্ট কণ্ঠে অর্ণবকে আদেশ করার মতোই বলল, 5 মিনিটের মধ্যে সিসিটিভি ফুটেজগুলো সেন্ড করবি আমাকে। কোনো অন্ধকার রুমের ফুটেজও যাতে বাদ না থাকে। ঘড়ির কাঁটা তখন 11টার ঘর ছুঁই ছুঁই। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, রাস্তাটা পুরোপুরি নিস্তব্ধতায় ছেয়ে আছে। একের পর এক সোডিয়ামের নিয়ন আলো পেছনে ফেলে সামনে এগোচ্ছে কৃতিকের কালো রঙা মার্সিডিজটা। নিজে ড্রাইভিং সিটে বসে খুব সাবধানে প্যাসেঞ্জার সিটে অরুকে বসে সিট বেল্ট লাগিয়ে দিয়েছে কৃতিক। মাথাটা সাবধানে রেখে দিয়েছে গাড়ির ব্যাক সিটে, যাতে অরুর কোনোরূপ কষ্ট না হয়। তাই হাইওয়ে রাস্তাতে খুব অল্প স্পিডে ড্রাইভ করছে কৃতিক, কিন্তু ভেতরের কুণ্ডলি পাকানো ক্রোধের তোপে বারবার নিজের অজান্তে সে স্পিড বেড়ে যাচ্ছে দ্বিগুণ। পরক্ষণে অরুর মলিন অচেতন মায়া মায়া মুখের পানে তাকিয়ে সে স্পিড কমিয়ে আনছে পুনরায়। এমন ভাজে মেজাজের তারতম্য চলছিল পুরো রাস্তা জুড়ে। হঠাৎ করেই ফোনের ভাইব্রেট আওয়াজ পেয়ে পুরোপুরি গাড়ি থামিয়ে দিল কৃতিক। অতঃপর ব্লুটুথ কানে লাগিয়ে ফোনের ভিডিও চেক করতে করতে বলল, হ্যাঁ বল অর্ণব। অর্ণব ক্ষীণ আওয়াজে বলে, বলছি যে যে এই কাজটা করেছে তার সাথে কি করবি? কৃতিকের ফোনে ততক্ষণে আসল কালপ্রিটের চেহারা ভেসে উঠেছে। তাকে তার কাজের পারিশ্রমিক দেব। চোয়াল শক্ত করে কথার জবাব দিয়ে কল কেটে ভিডিওতে মনোযোগ দিল কৃতিক, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ক্যাথলিনের মুখের সামনে ফ্ল্যাশ লাইট জ্বালানো। ও প্রথমে অরুকে রেগে মেগে কিছু বলবে, তারপরে জামার আড়াল থেকে কিছু একটা বের করে অরুর মুখের সামনে স্প্রে করতেই অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অরু। অরু যখন পুরোপুরি অচেতন, ঠিক তখনই এর থেকেও ভয়ঙ্কর কাজ করতে উদ্যত হয় ক্যাথলিন। ও কোথা থেকে যেন একটা কাঁচি এনে অরুর চুলগুলো মুঠিবদ্ধ করে ধরে সেগুলো কাটার জন্য উদ্যত হবে। ঠিক তখনই সায়র আর অর্ণব চলে আসে ওখানে, আর ক্যাথলিন লুকিয়ে পড়ে ডেকোরেশনের স্তপাকার কাপড় চোপড়ের আড়ালে। কৃতিক পুরো ভিডিওটা দেখেই বিড়বিড়িয়ে পড়ল, তার মানে ক্যাথলিন এখনো পার্টিতে উপস্থিত। অতঃপর মোবাইলটা আগের জায়গায় রেখে অবচেতন অরুর দিকে খানিক ঝুঁকে গিয়ে মৃদু আওয়াজে কৃতিক বলে, আমার কথা কেন শুনিস না বলতো? কে আছে এই দুনিয়ায় যে আমার মতো করে তোকে প্রোটেক্ট করবে? ভেতর থেকে দীর্ঘশ্বাসটাকে বের করে দিয়ে কৃতিক অরুর মুখটা তীক্ষ্ণ চোখে খুব কাছ থেকে পরখ করে বলে, I'm sorry heartbeat, but I will take revenge. গতকাল রাতের কথা ভাবতে ভাবতে কখন যে হাতের কফিটা শেষ হয়ে গিয়েছে টের পায়নি কৃতিক, কিন্তু যখন টের পেল মগটা পুরোপুরি খালি হয়ে গিয়েছে, তখন ও কফিহীন চ্যাটচ্যাটে মগটার দিকে তাকিয়ে কপট হেসে বলল, সরি ক্যাথলিন, তুই আমার বেস্ট ফ্রেন্ডের কাজিন, কিন্তু তুমি তো খুব বড় ভুল করেছো। আমার দুর্বলতায় হাত দিয়ে ফেলেছো, তাই ছোটখাটো শাস্তি তো তোমাকে পেতেই হতো। কৃতিক নিজ কথা শেষ করে সিরামিকের কফির মগটা আস্তে করে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে বিকট ঝনঝন আওয়াজে মুখরিত হলো পুরো অফিস রুম। এত কিছুর পরেও কৃতিকের মস্তিষ্কে একটা প্রশ্নই গেঁথে রয়, সব কিছু রেখে শুধুমাত্র ওর চুলই কেন কাটতে গিয়েছিল ক্যাথলিন? দিনের অন্তিম প্রহর চলমান, সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে গেছে সেই কবেই। তাও শুকনো সোনালি আকাশে মিয়ে যাওয়া আলোর ছটা দেখে মনে হয় রাত নামেনি, এখনও সন্ধ্যাবেলাতে আটকে আছে প্রকৃতি। পশ্চিম আকাশে সূর্যের শেষ আলোটুকু হানা দিলেও পূর্ব আকাশে ঠিক তার বিপরীত, সেথায় ঘন কালো মেঘ গুড়গুড় করছে। এক পলক তাকালে মনে হয় এখনই তুফান ধেয়ে আসবে। ভর সন্ধ্যাবেলা মেঘমলার গুড়গুড়ানি আর দমকা হাওয়া পেছনে ফেলেই বাসায় ফিরেছে কৃতিক। সাধারণত সপ্তাহে 3 দিন মাইক্রোইকোনমিক্সের উপর ক্লাস থাকে কৃতিকের। এছাড়া বাকিটা সময় পাহাড়ি দুর্গম কোনো রাস্তায় বাইক রাইডিং, নয়তো অন্ধকার রুমে শুয়ে বসে থাকা অডিও বুক শুনে কাটিয়ে দেয় ও। নিজের একঘেয়ে জীবনটা বড়ই অপ্রীতিকর কৃতিকের কাছে। মাঝে মধ্যেই মনে হয় এমন জীবন থাকার চেয়ে না থাকাই শ্রেয়। সোনার চামচ মুখে নিয়ে বিত্তশালী পরিবারে জন্ম নেওয়া কৃতিকের আশেপাশে মানুষের অভাব ছিল না কোনো কালেই। তবুও সে ছিল চিরাচরিত একা। এত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা সব কিছুই ওর কাছে মূল্যহীন ছিল বরাবরই। বুঝ হবার পর থেকে কোনো দিন কোনো আবদার অপূর্ণ থাকেনি কৃতিকের, হোক সেটা আবদার কিংবা অন্যায়। এই সোনায় মোড়ানো জীবনে কৃতিক আজন্ম যেটা পায়নি সেটা হলো ভালোবাসা, আদর, স্নেহ আর পরিবার নামক অদৃশ্য বন্ধন।
যার দরুন ছোট থেকেই নরম হৃদয় তৈরি হওয়ার জন্য সকল উপকরণ সর্বসেবা বাদ দিয়ে স্কুল কলেজ ভার্সিটি সবখানে তৈরি করেছে নিজের ক্ষমতা আর নেতৃত্বের প্রভাব। নেতৃত্ব আর কর্তৃত্বের মাঝে রক্ত মাংসের হৃদয়টা কবে যে পাথর রূপ ধারণ করেছে তা টের পায়নি কৃতিক। ঢাকা দক্ষিণের প্রাক্তন মেয়র, তার উপর বর্তমান মন্ত্রী জামশেদ জায়ান চৌধুরীর একমাত্র ছেলে জায়ান কৃতিক চৌধুরী। পাবলিক ভার্সিটির বাঘা বাঘা ছাত্র নেতা থেকে শুরু করে এলাকার ছোট বড় পাতি নেতা সবাই সমীহ করে চলত নর্থ সাউথে পড়া অবাঙালি চেহারার কৃতিককে। পুরান ঢাকার অলিতে গলিতে যেন কোনো চায়ের আড্ডা কিংবা মিছিল মিটিং কৃতিকের নাম ছিল সবার মুখে। দিন আর রাত নেই, মারামারি কাটাকাটি মিছিল মিটিং থেকে শুরু করে সব কিছুতে কৃতিকের এক ইশারায় সবই তৎক্ষণাৎ হাজির হতো বিনা বাক্যে। সে সব সময়ে পুরান ঢাকায় রাস্তাঘাটে সবাই একই বলে আওড়াতো, জামশেদ জাহানের বডিগার্ডের দরকার নেই, তার ছেলে একাই 100। একটা অপারগ অনিশ্চিত হৃদয় নিংড়ানো অদম্য কষ্টকে হঠাৎ এই হৃদয়টাকে পাথরে বানিয়ে নেতৃত্বের জয় জোগাড়ে তখনও ভালোই ছিল কৃতিক। উঠতে বসতে দলের লোকদের ভালো মন্দ খেয়াল রাখতে রাখতে সময় কেটে যেত ওর। কিন্তু 8 বছর আগে হঠাৎ করে হৃদয়ে অরুর আগমন, আর অরুর সাথে করা সেই ছোট্ট একটা ভুলের জন্য সব ছাড়তে হয়েছিল ওকে। নিজের বাড়ি, নিজের দেশ, নিজের কর্তৃত্ব, নিজের দল, নিজের লোক, সব কিছু ছেড়ে 1000 মাইল দূরে এসে ধারা বাধাহীন কৃতিককে বন্দী হতে হয়েছিল আমেরিকার মতো নিয়মতান্ত্রিক সমাজে। তখন থেকেই মানুষের উপর কৃতিকের চরম বিরক্তি। তখন থেকে ওর কাছে ভালোবাসার মানেই স্বার্থ হাসিল। স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবেসে বুকে টেনে নেওয়ার মতো মানুষের উপস্থিতি কল্পনা বইকে কিছুই না। প্রথম দিকে আমেরিকার দিনগুলো কৃতিকের জন্য ছিল ভয়ঙ্কর, কষ্টদায়ক আর বীভৎস। যে কৃতিক ডানে বামে পেছনে মানুষ ছাড়া একদমই বাইরে পা বাড়াতো না, সে নিজের জন্য একটা হাউসমেট কিংবা সার্ভেন্ট পর্যন্ত নিয়োগ দেয়নি। আমেরিকা আসার পরে যোগাযোগ ছিন্ন করেছে দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীর সাথে, এমনকি নিজের বাবার সাথেও। দিনের পর দিন না খেয়ে কক্ষবন্দি দুর্বিষহ জীবন কাটিয়েছে ও। এভাবে দিন মাস যেতে যেতে একটা পর্যায়ে এসে উগ্রতর সীমা ছাড়িয়ে যেতে থাকে কৃতিক। হুট করে রেগে যাওয়া, যাকে তাকে একটুতেই আঘাত করে বসা, দিকভ্রান্তের মতো বাইক রাইড করা থেকে শুরু করে নিজেই নিজের হাত কাটা কি করেনি ও। কৃতিক যখন নিজেই নিজের জন্য অনিরাপদ হয়ে পড়ে, তখনই এঞ্জেলের মতো আবির্ভাব ঘটে ওরই মতো ছন্নছাড়া আরও 3 জন মানুষের। তাদের জীবনেও ভালোবাসার বড্ড অভাব। এক একজনের জীবন এক একটা ট্র্যাজেডি। অ্যালিসা, অর্ণব আর সায়র পরক্ষণে সাইকিয়াট্রিস্টের পরামর্শ একটু একটু করে স্বাভাবিক করে তোলে কৃতিককে। ওই জন্যই তো কৃতিকের হাউস পাসওয়ার্ড প্রতিবার হ্যাক করে ওরা। আর সাইকিয়াট্রিস্টের পরামর্শ মতে প্রত্যেক উইকেন্ডে একজন না একজন চলে আসে জনমানবহীন শুনশান এই শহরতলিতে। আর অরু, সে তো তখন খুব ছোট। কৃতিকের পুরুষালী হৃদয়ে হঠাৎ করে জন্মানো অজানা মায়া, অজানা অনুভূতি, অজানা আসক্তি কিছুই ওর বোধগম্য নয় তখন। তবুও কৃতিকের অরুর উপর আকাশসম রাগ, জেদ আর অভিমানের ছড়াছড়ি। 8 বছর পরে এসেও না ও অরুকে ভুলতে পেরেছে, আর না নিজের রাগটা অরুর উপর থেকে ঠিকভাবে প্রয়োগ করতে পেরেছে। এত বছর পর আবারও আটকা পড়েছে বহুদূরে ফেলে রাখা আশা সেই পুরনো মায়াডোরে। কেনই বা পড়বে না? অরুর প্রতি কৃতিকের আসক্তিটা যে 2 দিনের নয়। তার উপর অরু এখন সদ্য যৌবনে পা রাখা অষ্টাদশী রমণী। কৃতিক যখন মায়ে পড়েছিল তখন নিতান্তই কিশোরী অরু, গড়ন বরণও তেমন ছিল না। আর এখন সর্বাঙ্গে রূপের ছড়াছড়ি তার। কি নেই ভালোবাসাহীন একাকী হৃদয়ে? কৃতিকের অদম্য বাসনা পূরণের জন্য সব কিছুই উপস্থিত ওর মাঝে। তাহলে কৃতিক কেন পারছে না খুব সহজে অরুকে আপন করে নিতে? কৃতিক তো সমাজের নিয়ম কিংবা নিন্দা কোনোটাতেই পরোয়া করে না কোনো কালেই। তবুও হৃদ মাঝারে এই পাহাড়সম দূরত্ব। আপাতত নিজ মন গহীনের অযাচিত প্রশ্নের কোনো উত্তর নেই কৃতিকের কাছে। তাই পেছনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ভেতরে দীর্ঘশ্বাস নিংড়ে বের করে পাসওয়ার্ড টিপে মেন ডোরের লক খুলে ঘরের দিকে পা বাড়ায় কৃতিক। পুরো হলরুম না, পুরো বাড়ি খুঁটখুটে অন্ধকারে ছেয়ে আছে। তিমিরে ঢাকা ঘরের দুয়ারে পা রাখা মাত্রই পায়ের কাছে নরম কিছুর অনুভূতি হতে ভ্রু কুঞ্চিত করে নেয় কৃতিক। তারপর মেঝের দিকে তাকিয়ে অন্ধকারে জ্বলতে থাকা সবুজ চোখজোড়া দেখে বুঝতে পারে এটা অরুর নেউটে বিড়াল চা।
বিড়ালটা এখানে, তাহলে ওরও কই? তাছাড়া বিড়াল সব সময় সব জায়গায় গেলেও ঘুণাক্ষরেও কৃতিকের সামনে আসে না, তাহলে আজ হলোটা কি? আশ্চর্য! বিড়ালের এমন আকস্মিক গায়ে মাখামাখি ভাব দেখে ভাবনায় পড়ে গেল কৃতিক। তাই দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে গেল লাইটের সুইচ বোর্ডের কাছে। অন্ধকারে কৃতিক নতুন হাঁটছে না, তাই সুইচ বোর্ড পর্যন্ত যেতেই মোবাইলের আলো জ্বালানোর আর প্রয়োজন পড়েনি ওর। একযোগে পুরো বাড়ির প্রত্যেকটা রুমের আলো জ্বালিয়ে ডোরাকে খুঁজতে দরজার দিকে চোখ রাখলো কৃতিক। কই, দরজার কাছে তো নেই। তাহলে চারিদিকে হাতড়িয়ে একটু পর খেয়াল করলো বিড়ালটা ওর পায়ের কাছে দাঁড়িয়ে লেজ নাড়ছে। বিড়ালের দিকে কটমটিয়ে তাকিয়ে বিরক্ত স্বরে কৃতিক বলল, হোয়াটস রং? কাপড় নোংরা করছিস কেন? এক্ষুনি দূরে যা বলছি, নয়তো তোকেও তোর মালকিনের মতো চৌড়িয়ে গাল লাল করে দেব। কৃতিকের বাংলা ইংরেজি মেলানো ধমকেও কাজ হলো না। ডোরা আগের ন্যায় দাঁড়িয়ে আছে, সেই দেখে কৃতিক 2 কদম পিছিয়ে গিয়ে বলল, ইউজলেস ক্যাট। কথা না শুনলে একদম ঘর থেকে বের করে দেব। যেমন মালকিন তার তেমন পোষা বিড়াল। নিজে সারাদিন বেয়াদবি করে করে বিড়ালটাকেও বেয়াদবি শিক্ষা দিয়েছে। ইচ্ছে করছে দুটোকেই ধরে আছাড় মারি। ডোরার দিক থেকে পাকানো চোখ সরিয়ে কৃতিক দোতলার করিডোরের দিকে তাকিয়ে চেঁচাতে লাগলো, কোথায় তোর বেয়াদব মালকিনটা? কতবার বলেছি আমার চোখের সামনে যাতে এই নেউটি বিড়ালটা না আসে। একে দেখলে আমার ইরিটেটিং হয়। অরুফ, এই অরুফ, এক্ষুনি নাম, নয়তো তোর বিড়ালকে ঘাড় ধরে বের করে দেবো আমি। অরুফ! ডোরা কাউচের সামনে গিয়ে মিয়াও মিয়াও করছে দেখে ক্ষিপ্ত কৃতিকের চোখ গেল সেদিকেই। দেখলো কাউচের উপর জুবুথুবু হয়ে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে ওরু। হাঁটুর সমান লম্বা চুলগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ওর। দেখে মনে হচ্ছে চেতনা নেই। ওরুকে এমন আশার হয়ে পড়ে থাকতে দেখে ক্ষণিকের মাঝে হৃৎপিণ্ড ধড়াক হয়ে উঠল কৃতিকের। এতক্ষণ ধরে মাথাচাড়া দিয়ে উঠা মেজাজটাই দপ করে নিভে গিয়ে অজানা ভয়ে ছেয়ে গেল মস্তিষ্ক। ও 1 পা 2 পা করে এগিয়ে হাঁটু গেড়ে কাউচের সামনে ওরুর মুখোমুখি হয়ে বসে পড়ল। অতঃপর মৃদু আওয়াজে ডেকে উঠল, অরু! ওরু নিশ্চুপ। গলার মাঝে কাটার মতো তীক্ষ্ণ কিছু বিচ্ছে মনে হচ্ছে, গলার স্বর বের হওয়ার জো নেই। কৃতিক সেটাকে পুরোপুরি অগ্রাহ্য করে আবারও ডাকলো ওরুকে। অরু! এবার গলার স্বরটা আরও খানিকটা নরম শোনালো ওর। 1 বার 2 বার 3 বারের সময় ব্যস্ত হয়ে পড়ল কৃতিক। ভেতরে জমিয়ে রাখা দূরত্ব, জড়তা, অভিমান, আক্রোশের সব কিছুকে সাইডে রেখে 2 হাতে আজেলা ধরে ধরলো ওর জ্বরে লাল টকটকে হয়ে যাওয়া মুখটা। অতঃপর উদগ্রীব হয়ে ওর মুখমণ্ডলে ঝাঁকিয়ে উঠে বলল, অরু, হ্যাঁ অরু, হার্টবিট কেন? হিয়ার মি? এই প্রথম মনে মনে নয়, বরং মুখ ফুটে ওরুকে আদরে নামে ডেকেছিল কৃতিক। যদিও কৃতিকের আপাতত কোনো কিছুতেই খেয়াল নেই, ও তো স্রেফ ওরুকে জাগিয়ে তুলতে চাইছে। অবশেষে প্রায় 1/2 ঘন্টার প্রচেষ্টায় ঢুলুঢুলু করে চোখ খুলে ওরু। দেখেই বোঝা যাচ্ছে ওর চোখের দৃষ্টি ঘোলাটে। তীব্র জ্বরে কী যেন বিড়বিড় করছে অস্পষ্ট আওয়াজে। ওরু চোখ খুলছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে কৃতিক। মনে মনে ঠিক করে এখনই একবার ডক্টরকে কল করে আনতে হবে। কিন্তু ওর ভাবনার ছেদ ঘটে তপ্ত 2 নরম হাতের ছোঁয়া পেয়ে। ঝড়ের ঘোরে 2 হাতে কৃতিকের গলা জড়িয়ে ধরেছে ওরু। কৃতিক সে অবস্থাতে স্থির হয়ে বসে আছে, যেন নড়াচড়া করতেই ভুলে গিয়েছে ও। এবার পাশ ঘুরে শুয়ে নিজের হাত দুটো আরও শক্ত করে নিল ওরু। সঙ্গে সঙ্গে ওরুর দিকে ঝুঁকে পড়ল কৃতিক। ওরুর তপ্ত প্রশ্বাস, কাঁপা কাঁপা অথর আর নিঃশ্বাসের তালে তাল মিলিয়ে বারবার ওঠানামা করছে। ধনুকের মতো শরীরটা এক ঝলক পরখ করে দ্রুত চোখ নামিয়ে নেয় কৃতিক। ওরু জ্বরে পড়েছে। এই সময় নিজের মস্তিষ্কের অযাচিত কামুক চিন্তাধারাগুলোকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে জ্বরের ঘরে থাকা ওরুকে শোধালো, অরু, ক্যান আই টাচ ইউ? অস্পষ্ট সুরে কিছু একটা বিড়বিড়ালো ওরু। কৃতিকের কান অব্দি তা পৌঁছায়নি। তাও নিজের কোট আর টাইয়ের নটটা খুলে সেগুলোকে এক প্রকার ছুঁড়ে ফেলে। কাউচের উপর উঠে বসে কমফোর্টার সবে আলগোছে ওরুকে কোলের মাঝে নিয়ে নিল কৃতিক। কমফোর্টার আর কৃতিকের শরীরের ওমে মুহূর্তেই মুখের বিড়বিড়ানি বন্ধ হলো ওরুর। মনে হয় শীত কমেছে। কৃতিক ওরুর মুখের পানে তাকিয়ে বলে, এমন কেন করিস অরু? আমাকে কি একটু আপন ভাবা যায় না? একটা কল দিলে কি হতো? আমি না হয় খুব খারাপ, অনুকে কি কল দেয়া যেত না? এত বেখেয়ালি কেন তুই? তুই এমন করলে আমার অগোছালো জীবনটাকে কে সাজাবে বল?
অরুর কাছ থেকে জবাব আসে না, আসার কথাও না। অরু তো এখন নিজের মাঝেই নেই। কৃতিক একটু থেমে আবার বলে, এখন তুই জ্বরের ঘরে আছিস, কিছু বললেও মনে থাকবে না তোর, রাইট? এখন যদি আমি বলি। কৃতিক কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, কিছু না, তোর যথেষ্ট বয়স হয়েছে বোঝার, আর আমাকেও তোর বুঝেই নিতে হবে। নেক্সট টাইম নিখিল নিখিল করলে তোকে চিবিয়ে খাবো আমি, সেই সাথে ওই ধূর্ত নিখিলকেও পুঁতে রেখে দিয়ে আসবো। বেশ অনেকটা সময় পর অরুকে কোলে তুলে রুমে শুয়ে দিয়ে আবারও নিচে নামে কৃতিক। ফর্মাল শার্টের উপরে অ্যাফ্রন পরে পুরো রুম গুছিয়ে ফেলে সে। তারপর কিচেনে গিয়ে হোয়াইট পরিস বানিয়ে নিয়ে যায় অরুর কাছে। মাথার জলপট্টিতে উল্টে দিয়ে অরুর মুখে একটু একটু পরিস দিতে দিতে কৃতিক আহত সুরে বলে, আমি খুব খারাপ তাই না? সব সময় কষ্ট দিই তোকে, কথার আঘাতে হৃদয়টা বিষিয়ে দিই। কি করবো বল, তোর জন্যই আমি এমন। ক্যাফের সর্বশেষ কাস্টমারকে বিদায় জানিয়ে মাত্রই পার্ট টাইম শেষ করে বেরিয়েছে অনু। আজ কাজের অনেক চাপ ছিল, তার উপর সে সকালে বেরিয়েছে। আসার আগে দেখে এসেছে অরুর শরীরটা ভালো নেই, তাই দুশ্চিন্তা মুক্ত হতে ফোন বের করে ডায়াল করলো কৃতিকের বাসার ল্যান্ডলাইনে। কিন্তু দুঃখের বিষয়, কলটা কেউ তুলল না। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। অনু অবশ্য ছাতা নিয়ে এসেছে সাথে করে, তাই আর বৃষ্টি কমার অপেক্ষা না করে ছাতা মাথায় বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। রাতের বেলায় ঝুম বৃষ্টিতে পিচ ঢালা রাস্তা গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে গিয়ে ঢালো জমিনে। কুর্তি আর স্কিনি ডেনিম পরিহিতা অনু সেই বৃষ্টির পানিতে চুবিয়ে চুবিয়ে হাঁটছে ঠিক ছোটবেলার মতো। এভাবে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে অনু খেয়াল করে ও একা নয়, ওর পাশে আরও একজন ওর সাথে তাল মেলাচ্ছে। বিস্ময়ে বিলম্বিত হয়ে অনু ছাতা তুলতেই দেখতে পায় পরিচিত সেই হাসি মুখখানা। প্রত্যয়ের মুখটা একবার বরফ করে আবারও ছাতা নামিয়ে নিয়ে অনু বলে, আপনি সবসময় রাতের বেলা উধাও হন কেন বলুন তো? কারণ আমি চাঁদ। অনু একইভাবে ছাতা তুলে শুধালো। কি বললেন? প্রত্যয় এবার নিজের ছাতাটা উঁচিয়ে বলে, দিনের বেলা অফিস থাকে ম্যাডাম। নিজের কাজ জেকে ভাইয়ের কাজ দুটো একসাথেই সামলাতে হয়। আপনি কৃত্তিক ভাইয়াকে ভাই ডাকেন? প্রত্যয় জবাব দেয়, সে আমার বহু পুরনো বড় ভাই, সেজন্য। আর আপনার পরিবার? সবাই আছে বিডিতে। অনু বুঝতে পারার মতো উপর নিচ মাথা নাড়ালো। ততক্ষণে উল্টে প্রশ্ন ছুড়ল প্রত্যয়, আপনার মা তো কোম্পানির চেয়ারম্যান, তাহলে এত কষ্ট করে পার্ট টাইম কেন করেন? অনু হাসার চেষ্টা করে বলল, আমাদের আর কৃত্তিক ভাইয়ের সম্পর্কে জটিলতা তো জানিনি। উনি মায়ের চিকিৎসার জন্য এত এত খরচ বহন করছে, সেই অনেক। তাছাড়া মায়ের অধিকার থাকলেও আমাদের তো এসবে কোনো অধিকার নেই। তাই নিজের আর অরুর হাত খরচটুকু মেটানোর জন্যই যেটুকু প্রয়োজন সেটার ব্যবস্থাই করা, আর কি। অনুর আত্মসম্মান প্রগাঢ়, নিতান্তই ঠেকায় পড়ে মাকে নিয়ে এত দূর এসেছে। অনুর কথার টোনে তা স্পষ্ট বোধগম্য হলো প্রত্যয়ের। তাই ও এসব ফিনান্সিয়াল কথার বাইরে গিয়ে শুধালো, আপনার মা এখন কেমন আছেন? অনু হাসি মুখে জবাব দেয়, ভালো আছেন। ডাক্তার বলেছেন শারীরিক উন্নতি হচ্ছে দ্রুত। এরকম হলে খুব শীঘ্রই অপারেশন করানো সম্ভব হবে। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আপনাকে খুশি দেখতে ভালো লাগছে। আপনার হাসিটা আমার হৃদয় ছুঁয়ে যায়। দেখলে মনে হয় হৃৎপিণ্ডে ছোড়া তরতাজা তীরের ফলা। প্রত্যয় সাহেব, বৃষ্টিতে ভিজবেন? বসন্তের বৃষ্টিতে? প্রত্যয় তৎক্ষণাৎ নিজের ছাতা ছুঁড়ে ফেলে দিয়ে ঠোঁট পাকিয়ে হেসে বলল, আপনার এই খুশিটুকু ধরে রাখার জন্য জান কোরবান। প্রত্যয়ের সাথে সাথে অনুও নিজের ছাতাটা নামিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল বাড়িধারা এসে ছুঁয়ে যায় দুটো উচ্ছ্বাসিত রোমাঞ্চকর প্রাণ। অন্ধকার বদ্ধ রুমে আটকে থাকার ফলস্বরূপ অরুর শরীরে যে জ্বরের দাপাদহের সূচনা হয়েছিল, আজ প্রায় 5 দিনের মাথায় তা একটু একটু কমেছে। জ্বর পুরোপুরি না কমলেও অরু যে সবার কাছে নিজের সুস্থতা প্রমাণ করতে চাইছে, কারণ আগামীকাল নিখিলদের ট্যুর। ধরণীতে নতুন সূর্য উদীয়মান, সুন্দর ঝকঝকে সকাল। ছাদ বারান্দার ফাঁক গলিয়ে সূর্যের তীক্ষ্ণ মলায়েম আলো এসে হানা দিচ্ছে দোতলার সরু করিডরে। রুম থেকে বেরিয়ে করিডোর ধরে সামনে এগোচ্ছে অরু, সাথে পিছু নিয়েছে ওর ছায়াটাও। গন্তব্য কৃতিক সাহেবের রুম। কৃতিকের রুমটা করিডোরের শেষ প্রান্তে। হাতে একটা ম্যাক্রোইকোনমিক্সের বই আর ডোরাকে কোলে নিয়ে কৃতিকের রুমের দরজায় এসে থামল অরু।
সেই যে প্রথম দিন এসে কৃতিকের বেডে ঘুমিয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত ওর রুমের চৌকাঠ অবধি মারায়নি ওরও। কিন্তু আজ তো আসতেই হতো, যে করেই হোক কৃতিককে রাজি করিয়ে আগামীকাল ভার্সিটিতে যাওয়ার ব্যবস্থা করতেই হবে। আর তারপর ভার্সিটি থেকে সোজা নিখিল ভাইয়ের সাথে জুড়ে। সে কখন থেকে দরজার সামনে শটান দাঁড়িয়ে আছে ওরও। নক করতে কেমন যেন ইতস্তত লাগছে ওর। রুমের দরজা লাগিয়ে কৃতিক কি না কি করছে কে জানে। দেখা গেল নক করতেই দরজা খুলে বেরিয়ে এসে অকস্মাৎ থাপ্পড় লাগিয়ে দিল দু গালে। সেসব হাবিজাবি ভেবে শুষ্ক একটা ঢোক গিলে বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে শেষমেশ দরজার টোকা মেরেই দিল ওরু। সঙ্গে সঙ্গে ভেতর থেকে কাট কাট আওয়াজে ভেসে এলো কৃতিকের। কি চাই? ওরু বাইরে থেকে জবাব দিল, কিছু চাই না, একটু একটু। অরুর কথা শেষ করার আগেই কৃতিক বলল, দরজা খোলাই আছে। কৃতিকের জবাব শুনে অরু তাড়াহুড়ো করে ডোরাকে কোল থেকে নামিয়ে নিজের শরীরটা ছেড়ে ছুঁড়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই অরু দেখতে পায় কৃতিক তোয়ালে দিয়ে চুল মুছছে। পরনে ট্রাউজার আর টি শার্ট দুটোই রঙই কালো। মনে হচ্ছে শাওয়ার শেষে মাত্রই বেরিয়েছে সে। পুরো রুম জুড়ে স্যান্ডেলউড পারফিউমের মাতাল করা পুরুষালী গন্ধে মো করছে। কৃতিকের রুমে কৃতিকেরই সামনে দাঁড়িয়ে অরু বেহায়াদের মতো মনে মনে ভাবছে, আচ্ছা, রুম থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, তাহলে ওনার শরীরের গন্ধটা কেমন? ওনার বউ তো মনে হয় ওনার শরীরের সুঘ্রাণেই পাগল হয়ে যাবে। আপন মনকে দাঁত খিচিয়ে অরুর অন্য মনটা বলে ওঠে, ছি ছি ছি, আবারও ভুলভাল ভাবছি, তওবা তওবা। অরুকে ফ্লোরের দিকে তাকিয়ে ভাবনায় ডুবে থাকতে দেখে কৃতিক ভ্রু কুঁচকে বলল, কিছু বলার না থাকলে যেতে পারিস, আমি রেডি হব, ম্যাচ আছে। অরু তৎক্ষণাৎ ভ্রম থেকে বেরিয়ে এসে বলল, মানে একটু পড়া বুঝতে এসেছিলাম, কিছুতেই মাথায় ঢুকছে না। অরু পড়া বুঝতে এসেছে, তাও কৃতিকের কাছে ব্যাপারটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। নিশ্চয়ই ঘাবলা আছে, সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে কৃতিক। তবু অরুর উদ্দেশ্যে ধরার জন্য বলল, আমি যখন ক্লাসে লেকচার দিই তখন মন কোথায় থাকে তোর? বিশ্বাস কর অরু, ফার্স্ট সেমিস্টারে ফেল করলে তোকে আর পড়াবো না আমি। অরু ঠোঁট উল্টে বলল, এত কথা কেন শোনাচ্ছেন? দিন না একটু বুঝিয়ে। টিচার হন আপনি, আমার স্টুডেন্টের প্রতি এইটুকুনি কর্তব্য তো আছে নাকি? তোর আমাকে কর্তব্য শেখাতে হবে না, এসব কর্তব্য ধার ধারি না আমি। অরু জানে ও কিছুতেই কৃতিকের সাথে তর্কে পেরে উঠবে না, তাই দম নিয়ে নরম সুরে অনুনয় করে বলল, দিন না প্লিজ। অরুর অনুরোধে বোধহয় কাজ হলো। কৃতিক অরুর মুখের উপর নিজের তোয়ালেটা ছুঁড়ে মেরে বলল, ঠিক আছে, বুঝিয়ে দিব, তার আগে কাজ শেষ কর। অরু কয়েক কদম এগিয়ে এসে কৃতিকের মুখ বরাবর দাঁড়িয়ে ওর চুল ছোঁয়ার চেষ্টা করছে। পা উঁচু করে দু আঙুলের উপর দাঁড়িয়ে তোয়ালে দিয়ে কৃতিকের চুল মুছতে যাবে, তার আগে কৃতিক ওকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, আর লাগবে না। এইটুকু কাজ সেটাও ঠিকমতো করতে পারিস না, বিয়ে হয়ে গেলে তখন কি করবি? অরু মিনমিনিয়ে বলল, খাম্মার মতো দাঁড়িয়েছিলেন কেন? মাথাটা একটু নোয়ানো যেত না? কিছু বললি? অরু না সূচক মাথা নাড়ালো। কোন টপিকটা দেখিয়ে দিতে হবে? অরু বই সমেত কৃতিকের দিকে এগিয়ে এলে ওকে মাঝপথে থামিয়ে দিয়ে কৃতিক বলে, খবরদার কাছে আসবি না, যা বলার ওখানে দাঁড়িয়েই বল। কাছে না এলে পড়া বুঝবো কি করে? সে আমি জানি না, তুই আমার কাছে আসবি না, ব্যাস। অরু অসহায় মুখে কৃতিকের পানে তাকিয়ে আছে, আর কৃতিক তির্যক চোখে অরুর আগাগোড়া পরখ করছে। কালো ফ্রক আর লেগিংস, সেই সাথে মেঘের মতো ঘন কালো লম্বা চুল, সব কিছু কালো রং দিয়ে মুড়িয়ে রাখায় ফর্সার শরীরটা যেন জল জল করছে ওর। দেখলেই কেমন চোখ ধরে যায়, হৃদয়টা নিষ্পিস করে। কিছু একটা ভেবে কৃতিক অরুর উদ্দেশ্যে বলে, তুই স্টাডি টেবিলে গিয়ে বস, আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। অরু কৃতিকের কথা মতো তাই করলো, গিয়ে বসলো কৃতিকের অত্যাধুনিক টেবিল চেয়ারে। এরপর শুরু হলো কৃতিকের প্রফেশনাল আচরণ। একে একে পুরো চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের উপর টানা 1 ঘন্টা লেকচার দিয়ে তবেই থামলো সে।
এই 1 ঘন্টায় ওরও 5 মিনিট ঠিক মতো শুনেছে কিনা সন্দেহ। ও কতক্ষণ নিখিল ভাইয়ের কথা ভেবেছে, তো কতক্ষণ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কৃতিকের রুমটা পর্যবেক্ষণ করেছে। পুরো রুমটা গ্রে থিমে সাজানো, সব কিছুতে কেমন অন্ধকার অন্ধকার ভাব। দেখলে মনে হবে রুমের সব আসবাবপত্র মুখ গোমরা করে বসে আছে, যেমন মালিক তেমন তার ঘর বোরিং। কি বড়ি? কৃতিকের হঠাৎ ছোড়া প্রশ্নে কম্পিত হয়ে উঠল ওরও। মুখ ফসকে কখন যে কথা বেরিয়েছে সে খেয়াল নেই ওর। দাঁত দিয়ে জিভ কেটে তাড়াহুড়ো করে উত্তর দিল, আপনাকে বলনি, রুমের কথা বলছিলাম। কৃতিক নিজের কপালে গম্ভীরতার ভাঁজ টেনে এগিয়ে এসে ওরুর গাল চেপে ধরে বলল, আমার মূল্যবান সময় নষ্ট করছিস কেন? কি চাই সত্যি করে বল। কৃতিকের রক্ত চক্ষুর দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ওরু বলে, আমি কাল ভার্সিটিতে যেতে চাই। কেন? কাল কি আছে? নিখিলের ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে গিয়ে ওরু বলে, এ কয়েকদিনের একটা ট্যুর আছে, একদিনের একটা ট্যুর আছে, শুধু আমাদের ব্যাচ সবাই যাবে, তাই আমিও যেতে চাই। কৃতিক কিছুক্ষণ নিষ্প্রভ তাকিয়ে রইল ওরুর মুখের পানে, তারপর বেশ সাবলীলভাবে জবাব দিল, ওকে ফাইন, ইউ ক্যান গো। কৃতিকের সম্মতি পাওয়ার সাথে সাথে ওরুর বুক থেকে যেন পাথর নেমে গেল। চোখ দুটো চিকচিক করে উঠল খুশিতে। সবচেয়ে কঠিন কাজ সম্পাদন করার মতো আনন্দ হতে লাগলো ভেতরে ভেতরে। ও আর কৃতিকের রুমে বসে থাকলো না, কারণ এখানে তো আর কোনো কাজ নেই। তাই নাচতে নাচতে বেরিয়ে গেল রুম থেকে। বুকে 2 হাত গুজে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে ওরুর যাওয়ার পানে তাকিয়ে কৃতিক বলল, কি সুন্দর মিথ্যা কথা বলতে শিখেছিস জান। কথাগুলো বলার সময় উপনি স্ফুলিঙ্গের মতোই চোখ দুটো জলজল করছিল ওর। বিকেলবেলা অ্যালিসার অর্ণব এসেছে ক্যাথলিনের ডরম্যাটরিতে। গত 1 সপ্তাহ ধরে মেয়েটার কোনো হদিস নেই। অ্যালিসার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে কয়েক মাস হলো। সেই থেকেই বিভিন্ন প্রকার ক্লাব থেকে একের পর এক হুমকি আসছে ওর নিকট। সবাই নাকি ওর বাবার কাছ থেকে টাকা পায়। ওর বাবা বারবার জুয়ায় হেরে মোটা অঙ্কের ঋণগ্রস্ত। এখন অ্যালিসাকে সেই সব টাকা প্রকার খেলে শোধ করতে হবে, নয়তো ওর বাবাকে শ্যুট করে মেরে ফেলা হবে। অ্যালিসা কখনোই চায় না ওর বাবা টাকার জন্য মারা যাক, কিন্তু আগেরবার ঠিক একই প্রকৌশলে অ্যালিসাকে ওই পাপের খেলায় সামিল করেছিল ওর বাবা। এবারও যে একই নোংরা কাজ করবে না তার গ্যারান্টি কি? কারণ ওর বাবার কাছে এলিসা মেয়ে নয়, কেবলই টাকা বানানোর মেশিন মাত্র। এবার কৃতিক, অর্ণব আর শাওরের সাহায্যে জুয়ার জগৎ থেকে বের হতে পেরেছিল অ্যালিসা। অথচ বছর ঘুরতে না ঘুরতে আবার সেই একই পিছুটান ওকে তাড়িয়ে বেড়াচ্ছে যত্রতত্র। এলিসা জানে এবার আর এত সহজে সবটা সমাধান হবে না। এবার হয়তো সত্যি ওর বাবা জুয়ারিদের মতো মারা পড়বে। মারা পড়লে পড়ুক, তবুও আর ওই পাপের খেলা খেলবে না এলিসা। নিজের মধ্যে গুমট হয়ে কুণ্ডলি পাকানো এত এত দুশ্চিন্তার মাঝেই ক্যাথলিনের সাথে কি থেকে কি হয়ে গেল। ওরে বেস্ট ফ্রেন্ড এই নিন্দনীয় কাজটা করেছে, ভাবতেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে এলিসার। ক্যাথলিন মেয়েটা জেকেকে চোখে হারাতো, অথচ জেকে এটা কি করলো? বিরক্তিতে ফোঁস ফোঁস করছে অ্যালিসা। পাশ থেকে অর্ণব বলল, ক্যাথলিনের আগেই বোঝা উচিত ছিল, ও যার লেজে পা দিয়েছে সে কোনো জোড়া সাপ না, বরং বিষ দিয়ে ভরা ড্রাগন। অ্যালিসা ভ্রু কুঞ্চিত করে অর্ণবের দিকে তাকিয়ে বলল, কি এমন করেছে আমার ছোট্ট বোনটা? আর যদি কিছু করেও থাকে সেটা কি মুখে বলে সমাধান করা যেত না? এরকম একটা অপমানজনক কাজ করতেই হলো? একটা মেয়ের জন্য চুল কতটা ইমোশনাল ধরে রাখে, তোরা ছেলেরা আদেও তা বুঝিস? ভালো বলছিস আর খারাপ বলছিস যে কে একটা হার্টলেস। একটা মেয়ে চুল কেটে দিতে ওর বুক কাঁপলো না একবারও? ক্যাথলিন যখন ওর চুল কাটতে গিয়েছিল তখন ওর বুক কেঁপেছিল। অর্ণবের কথায় ডরমিটরির গেটে এসে হাঁটার গতি থেমে যায় অ্যালিসার। কি? কার চুল কেটেছে? কাটেনি, কাটতে চেয়েছিল। তাছাড়া ক্যাথলিনই ওরুকে ব্যাক স্টেজের বেসমেন্ট আটকে রেখেছিল। আরও একবার চমকালো অ্যালিসা, মুখ ফুটে বলল, ক্যাথ এসব হঠাৎ কেন কেন করতে যাবে? অর্ণব এলিসার হাতটা ধরে যেতে যেতে বলল, সেটা তো আমারই প্রশ্ন। চল এবার ক্যাথলিনকে দেখে আসি। এলিসা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে বলল, হাত ধরেছিস কোন অধিকারে? হাত ছাড়। অর্ণব পুনরায় ওর হাতটা শক্ত করে ধরে বলল, তোকে আমি ভালোবাসি, বিয়ে করব।
তুই আমার ভবিষ্যৎ বাচ্চার মা, সেই অধিকারে ধরেছি। এখন চুপচাপ চল। ডরমিটরিতে এসে একটানা আধা ঘন্টা যাবৎ টাকাটাকির পর রুমের দরজা খুলল ক্যাথলিন। ওর চোখ মুখের অবস্থা বিভৎস দেখেই বোঝা যাচ্ছে সারাদিন রাত একাকার করে কেঁদেছে। বাদামি রঙের বেনি হেড দিয়ে পুরো মাথাটা ঢেকে রেখেছে বলে চুল আছে কি নেই বোঝা যাচ্ছে না। অ্যালিসাকে দেখে পুনরায় আরও এক দস্তর কেঁদে ভাসালো ক্যাথলিন। কাঁদতে কাঁদতে বলল, আপু, জেকে ভাইয়া আমার সাথে এসব কেন করলো বলো তো? অ্যালিসা ওর মাথায় হাত বুলিয়ে শুধালো। এসব মানে? ক্যাথলিন হেঁচকি টেনে জানায়, শুধু চুল কাটা নয়,